বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা শুরু করতে চলেছি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বিখ্যাত গল্প, যেটা হচ্ছে পুঁইমাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তো তোমরা জানো যে ইতিপূর্বে আমাদের তোমাদের জন্য বিড়াল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাম্যবাদী, চারণ কবি প্রত্যেকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদের সামনে বুঝিয়েছি এবং আশা রাখি যে যারা ওই ক্লাসগুলো করেছো তাদের কোনো রকম প্রশ্ন তোমাদের বাধা দিতে পারবে না বা কোনো রকম প্রশ্ন তোমাদেরকে টপকে যেতে পারবে না, কারণ এত সুন্দর করে তোমাদের বুঝিয়েছিলাম। তো যারা দেখোনি বা যারা জানো না তাদের অবশ্যই বলবো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সেই তোমার প্রবন্ধ বলো, কবিতা বলো, ভারতীয় কবিতা বলো, যাই বলো না কেন সেইগুলোর ডিটেলস তোমরা জেনে নাও। কারণ ডিটেলস না জানলে বা বিষয়গুলোকে না বুঝে পড়াশোনা করলে বাংলাতে কখনো ভালো মার্কস পাওয়া যায় না, এবং পাঠ্য বই হচ্ছে বাংলার মূল মঞ্চ, যে মঞ্চে দাঁড়িয়ে তুমি ভালো রেজাল্ট করতে পারো। আর তার আগে আরও একটা গল্প তোমাদের কথা বলতেই হবে, যে আমার বাংলা পড়ানো মানেই হলো যে 2 মিনিটে একটা গল্প শেষ করবো বা 10 মিনিটে শেষ করবো, সেটা নয়। বিষয়টাকে বোঝাবো, বিষয়টা সম্পূর্ণরূপে তোমরা বুঝবে এবং আমি মন খুলে বোঝাবো, তারপরেই আমার শান্তি। এটা হলো মূল কথা। সময় নিয়ে তোমাকে বুঝতে হবে, হাতে যদি সময় থাকে তো ভিডিওটা দেখো, আর যদি মনে করো যে পেছনে প্রচণ্ড তাড়া আছে তাহলে ভিডিওটা পজ করে রাখো, পরবর্তী কোনো একটা সময় তোমরা দেখে নিও। অর্থাৎ সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে, শেখার জন্য ভিডিওটা দেখতে হবে, বোঝার জন্য ভিডিওটা দেখতে হবে, এটুকু বলতে পারি। তো আজকের আমাদের আলোচনা পুঁইমাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তো আমরা পরপর প্রত্যেকটা বিষয় জানবো। তো জানার আগে আমাদের যেটা সবার আগে জানার দরকার সেটা হচ্ছে কিছু মজার ঘটনা। মজার ঘটনাটা কি, যে এই পুঁইমাচা এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কেন লিখতে গেলেন, পরে জানবো যে পুঁইমাচার ভেতরে কি আছে, কি বিষয়। প্রথম এইটা আমাদের একটু মজার বিষয়গুলো জানার দরকার, যে এই পুঁইমাচাটা হঠাৎ করে কেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় এলো যে এই রকমভাবে একটা গল্প লিখতে হবে, বা পুঁইমাচা নিয়ে বা পুঁইমাচা নামকরণ নিয়ে একটা গল্প লিখতে হবে। কারণ পুঁইমাচার মধ্যে তো সমাজের একটা বিরাট বড় জায়গা আমরা পড়তে পড়তে পেয়ে যাব। তো যাই হোক, প্রথম আসি এই বিষয়টা, যে কেন লিখলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে একটা পুঁইমাচা নিয়ে। তো সেই গল্পতে আসা যাক। প্রথম আমি একটা চার্ট করেছি তোমাদের বোঝানোর স্বার্থে। তৎকালীন সময়ের একটা বিখ্যাত পত্রিকা ছিল যার নাম ছিল হচ্ছে অমৃতবাজার পত্রিকা, তোমরা সবাই জানো। তো সেই পত্রিকাতে একটা বিজ্ঞাপন বের হয় কি হিসেবে, যে না, গৃহশিক্ষক চাই। আমি পরপর তোমাদের বোঝানোর জন্য একটু নোটস করে নিয়েছি। কি বিজ্ঞাপন? গৃহশিক্ষক চাই। গৃহশিক্ষক মানে কি? প্রাইভেট টিউটর। তখন যাদের একটু অর্থ সম্পদ ছিল তারা বাড়িতে গুরুকে ডেকে নিয়ে তাদের যে সন্ততি ছিল তাদেরকে পড়াতো। তো বিজ্ঞপ্তিটা কে দিয়েছিল? বিজ্ঞপ্তিটা দিয়েছিলেন তোমার পাথুরিঘাটার যে বিখ্যাত জমিদার খেলাৎচন্দ্র ঘোষের পুত্র রমানাথ এবং তার পুত্র সিদ্ধেশ্বর ঘোষ। মানে এই পাথুরিঘাটার জমিদার খেলাৎচন্দ্র ঘোষের নাম ইতিহাসে খুব রয়েছে। তো তার পুত্র রমানাথ, সেই রমানাথের পুত্র হচ্ছে সিদ্ধেশ্বর ঘোষ। এই সিদ্ধেশ্বর ঘোষ কিন্তু এই বিজ্ঞপ্তি দিয়েছিল। কি বিজ্ঞপ্তি? যে না, গৃহশিক্ষক চাই। তো যাই হোক, কার জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল? যে ক্লাস 5-এ পড়ে একটা মা বাপ হারা মানে দুরন্ত বালককে পড়াতে হবে, বেতন ভালোই দেবে। তো সেই বেতনের জন্য যাই হোক বা সেটাকে পড়ানোর জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অ্যাপ্লাই করেছিল। কি বললাম, বোঝা গেল? এবং তার অ্যাপ্লাইয়েরও একটা বিশাল বড় মডেল ছিল। সে যখন অ্যাপ্লাই করছে, মানে আমরা যখন ধরো চাকরির অ্যাপ্লাই করি তখন গৃহশিক্ষকের জন্য সেরকমভাবে অ্যাপ্লাই করতে হয়। তো তিনি লিখছেন যোগ্যতা, যেখানে লিখতে হয় না যে তার কী যোগ্যতা আছে, সেই যোগ্যতাতে তিনি লিখছেন বিএ, অভিজ্ঞ শিক্ষক, প্রবাসী পুরস্কার প্রাপ্ত, মৌরিফুল গল্পের লেখক, এই রকমভাবে, মানে একজন লেখক। ঠিক আছে? তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এইভাবে তার ইয়েটা দিল। দেওয়ার পর সিদ্ধেশ্বর ঘোষ যখন দেখলো যে না, ইনি একজন স্বনামধন্য লেখক এবং মৌরিফুল গল্পের লেখক বিভূতিভূষণ, তো জিনিসটা খারাপ হবে না, মাস্টারমশাই একেই আনা দরকার। তো যাই হোক, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক হিসেবে নিয়োগ করলেন এবং 1923 সালের 1 জানুয়ারি তিনি শিক্ষক হিসেবে নিয়োগ করলেন। তো কাকে পড়াবেন? পড়াবেন কাকে? পড়াবেন যাকে, সেই ছাত্রের নাম হচ্ছে বিভূতি বোস। তোমাদের বলে রাখি, বিভূতি বোস আর বিভূতিভূষণকে দুজনাকে মিতে বলে ডাকতেন। যেহেতু একই নাম দুজনের, সেহেতু দুজনাকে কি বলে ডাকতেন? মিতে বলে ডাকতেন। তো যাই হোক, তো পড়ানো শুরু হলো। আমি আর বেশি দূর যাচ্ছি না, একটু মানে এর মধ্যে আরও অনেক গল্প আছে, বেশি গল্প যাচ্ছি না, আমরা আমাদের মূল পাঠ্যের ভেতরে প্রবেশ করছি। তো যাই হোক, এবার স্বাভাবিকভাবে টিচারের সঙ্গে স্টুডেন্টদের পড়াশুনোর কাজকলাপ শুরু। এবার পড়াশুনো করতে গেলে আমরা স্বাভাবিকভাবে কী জানি, মাস্টারমশাইরা একটু গল্প করেন, বিভিন্ন আঙ্গিকের গল্প তুলে ধরেন, যদিও সেই গল্পগুলোর মধ্যে একটা সুন্দর প্রেক্ষাপট থাকে। তো সেই বিভূতিভূষণ কিন্তু গল্প বলতেন। কাকে গল্প বলতেন? না, বিভূতি বোসকে গল্প বলতেন। বোঝা গেল কি বললাম? এই গল্পগুলো এতটাই সুন্দর ছিল যে সেই গল্পের কথা তার পরিবারের চারিদিকে ছড়িয়ে পড়েছিল, যে না, বিভূতি বোস অর্থাৎ যে স্টুডেন্ট, তার যিনি মাস্টারমশাই অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি এত সুন্দর সুন্দর গল্প বলেন
যা শুনলে পাঠকরা কেঁদে ফেলে, মানে একদম মনটা ভরে যায়, এরকমই একটা বিষয়। তো সেই গল্প শোনার জন্য তুমি বুঝতে পারবে না যে তার বাড়ির যে লোকজন, অর্থাৎ এই বিভূতি বোসের বা যে ছাত্রটা ছিল, সেই ছাত্রের যে বাড়ির বিভিন্ন লোকজন ছিল, তার মধ্যে সিদ্ধেশ্বর বাবুর ভাইপো, ঠিক আছে, তারপরে তোমার মন্মথ, তারপরে সিদ্ধেশ্বর বাবুর তোমার ভাগ্নে হচ্ছে শীতল, তারপরে হচ্ছে অক্ষয়বাবু থাকে, মানে সিদ্ধেশ্বর বাবুর ভাই অক্ষয়বাবু, তারপরে সে অক্ষয়বাবুর ছোট মেয়ে বুড়ি, যার ভালো নাম হচ্ছে স্মৃতি। তো এদের কাছে সেসব গল্প বলতেন। তবে কি একটা কথা মনে রাখো, যে গল্পগুলো বলতেন না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেই গল্পগুলো না সব বানিয়ে বানিয়ে গল্প বলতেন। মজাটা হচ্ছে সেখানেই, মানে একজন লেখক, স্বনামধন্য লেখকের যে বৈশিষ্ট্যটা থাকা উচিত, সেইভাবেই তিনি একটা গল্পের মতো করে আন্দাজে একটা তৈরি করে ফেলতেন, রানিং গল্প যাকে বলা যায়। তো সেই বানিয়ে বানিয়ে গল্প বলতে বলতে সেই বাচ্চাদের বা সবাইকে গল্প শোনাতে শোনাতেই উদ্ভব হলো এমন একটা গল্প, যে গল্পের নাম হলো পুঁই মাছা। তাহলে এইভাবে তিনি গল্প শোনাতে শোনাতে এই যে পাঠ্য বই আমাদের যে গল্পটা আছে, ঠিক এই গল্পটাই সে তার ছাত্রছাত্রীদেরকে, এই ছাত্রছাত্রী বলছি, শুধু ছাত্র নয়, তার সঙ্গে সেই ছাত্রের যে পরিবারের যে সদস্যরা, তাদেরও কিন্তু এই গল্পটা শুনিয়ে দিলেন। তো এই গল্পটা যখন তিনি শুনিয়ে দিলেন, তখন তো তারা স্বাভাবিকভাবে, গল্পটা পড়েই আমরা বুঝতে পারবো গল্পটার ভেতরে কী আছে, কী সেই ভালোবাসা, কী সেই টান, কী সেই সামাজিকতা, কী সেই সমাজের নিয়ম কানুন বদ্ধতা, প্রত্যেকটা বিষয় জানবো। তার আগে আগে এই বিষয়টা জেনে নিই। তো এই গল্পটা এতটাই ভালো লাগলো বা এতটাই ভালো হয়েছিল, এই যে যার কথা বললাম যে সিদ্ধেশ্বর ঘোষ, এই সিদ্ধেশ্বর ঘোষের তখন পারিবারিক পত্রিকা বেরোতো, যেহেতু স্বনামধন্য জমিদার পরিবার, ঠিক আছে, যেমন আমাদের স্কুল ম্যাগাজিন বের হয়, ঠিক সেরকমভাবে হাতে লেখা একটা পারিবারিক পত্রিকা ছিল তাদের, যার নাম ছিল অবসারিকা। সেই অবসারিকা পত্রিকায় প্রথম কিন্তু এই পুঁই মাচাটা বের হয়। বোঝা গেল কি বললাম? পরবর্তী সময়ে এই অবসারিকা পত্রিকায় যেটা লেখা হয়েছিল প্রথমে, তারপর এটা তো কি, এটা তো একটা ছিল হাতে লেখা পারিবারিক পত্রিকা, ঠিক আছে। তারপরে এখান থেকে কিন্তু প্রবাসী পত্রিকায়, যেটা তৎকালীন সময়ে স্বনামধন্য পত্রিকা বলা যায়, সেই প্রবাসী পত্রিকায় স্থান পায়। বোঝা গেল? তার মানে এটাও কিন্তু মনে রাখতে হবে, অবসারিকা পত্রিকাতে প্রথম স্থান পেয়েছিল, যেটা ছিল পারিবারিক পত্রিকা, কিন্তু সেটা হাতে লেখা। তারপরে কিন্তু পেয়েছিল প্রবাসী পত্রিকায়, কথাটা খুব সাবধান। বোঝা গেল? তারপরে যথারীতি এই গল্পটা আবার মেঘমল্লার গল্পগ্রন্থে কিন্তু স্থান পায়। বোঝা গেল? এই হলো আমাদের এই পুঁই মাচা গল্পের যে ইতিবৃত্ত, মানে আমাদের যেটা বলা যেতে পারে যে কিভাবে কি শুরু হয়েছিল। বোঝা গেল? এইবার এই পুঁই মাচা গল্প পড়তে গিয়ে আমরা কয়েকজনের চরিত্র পাবো, এবং গল্পটা সেই খুব অন্য একটা লেভেলের। কারণ এই যে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যার সম্পর্কে একটু না বললেই নয়, মানে এইগুলো না জানলে আর বাংলা পড়ে কী লাভ, ঠিক আছে। এই যে বিভূতিভূষণ, এই বিভূতিভূষণের সম্পর্কে কি মানে যত বলবো তত কম হয়ে যাবে, এটাই হলো বিষয়। প্রকৃতি সম্পর্কে তিনি ভীষণ ভাববান, সমাজ সম্পর্কে তিনি ভীষণ ভাববান। আর আমাদের সমাজ তো ছিল তৎকালীন সময়ে একদম কুসংস্কারে পরিপক্ক, ঠিক আছে। শুধুমাত্র কুসংস্কার বললে কথাটা ভুল হবে, মানে সামাজিক যে অবক্ষয় যাকে বলা যায়, মানে জাত পাত ধর্ম, মানে একটা মানে পুরো কুসংস্কারের ফ্যাক্টরি ছিল তখন। এখন তো অনেক অনেক অংশে আমরা রিমুভ, ঠিক আছে। এবং সাধারণ মানুষের যে কথা, সেই সব কথা নিয়ে লিখতেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো সেই রকমই একটা লেখা কিন্তু পুঁই মাচা। কি বললাম? বোঝা গেল? যে গল্পের মধ্যে আমরা যা চরিত্র পাবো, সেই চরিত্রর মধ্যে দিয়ে আমরা বুঝতে পাবো যে সমাজ কেমন, মানুষ কেমন, এইসব চরিত্রগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। তো চলো পরপর আমরা শুরু করি তার পরবর্তী আলোচনা। তো আমাদের এই গল্পের কিন্তু নায়িকা, অর্থাৎ প্রধান যে, সে হচ্ছে আমাদের এই গল্পের নায়িকা, তার নাম হচ্ছে কি জানো তো? তার নাম হচ্ছে খেন্তি। যাই হোক, আমরা চলো পরপর আমরা চলে যাব আলোচনা করতে। তো প্রথমেই কি বলছে, সহায়হরু চাটুর্যে উঠানে পা দিয়েই স্ত্রীকে বললেন, সহায় হরি চাটুর্যে, এই লোকটাকে একদম একটা অকর্মা লোক, একদম একটা অকর্মা লোক, উদাসীন লোক, মানে কোনো রকম মানে ধন সম্পত্তির কোনো বালবালায় নেই, একদম একটা অকর্মণ্য যাকে বলা যায়, কোনো ভালো কোনো তার স্বভাব নেই, উদাসীন লোক একটা। বুঝতেই পারছো, প্রথমেই তার আমি কিছু উপমা দিয়ে দিলাম একটু মনে রাখার জন্য, ঠিক আছে। পা দিয়াই স্ত্রীকে বলিলেন, এই স্ত্রীটাকে, তার মানে একটা চরিত্র পেলাম। প্রথম হচ্ছে সহায়ের চটে, অর্থাৎ স্ত্রী, স্ত্রীটা কিন্তু এত ভালো যে বলাই মানে কম পড়ে যাবে। তো সেই স্ত্রীর নামটা কি জানো তো? স্ত্রীর নাম হচ্ছে অন্নপূর্ণা, ঠিক আছে, একদম সুন্দর একটা নাম, দেবীর নামের নাম অনুসারে অন্নপূর্ণা নাম হচ্ছে স্ত্রী।
তাহলে এই অন্নপূর্ণা ইনি কিন্তু ছিল ওই বাড়ির প্রধান, বুঝতেই পারছো, তার স্ত্রী মানে গৃহকর্ত্রী, এবং খুব ভালো ব্যক্তিত্ববয়ী, প্রত্যেককে সন্তানের মতো করে ভালোবাসে এবং ন্যায় ধর্ম এবং কর্তব্যবোধে বিমূঢ়, কর্মঠ, ঠিক আছে। তবে একটা জিনিস কিন্তু এর ভেতরে প্রকাশ পায়, ইনি সমাজকে প্রচণ্ড ভয় পান। মানে বলে না যে কিছু কিছু ধরো আমাদের আমরা মা মাসিমাকে দেখি যারা পুরো একদম সমাজকে মেনে নিয়ে চলেন, সেই একদম ঠিক তাই, সমাজকে মেনে নিয়ে চলেন, সমাজকে কোনো রকম এদিক ওদিক করবে না, মানে সমাজের ভুলগুলোকেও যদি ঠিক হয় সেটাকেই তিনি মেনে নিয়ে চলেন, মানে সমাজ ছাড়া তিনি এক পা এগোন না, ঠিক সেরকম একটা ব্যাপার। এবং সবথেকে বড় যেটা বিষয়, তিনি শেষ পর্যন্ত আমরা গল্পের পরিণতিতে পাবো তিনি একজন অসহায় জননী, যাকে সমস্ত কিছু মাথা পেতে মেনে নিতে হয়েছিল। বোঝা গেল কি বললাম? তো এই হলো তার স্ত্রী অন্নপূর্ণা। যাই হোক, তো সহায় হরি চাটুর্য উঠানে পা দিয়ে স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারকপুরো গাছ কেটেছে একটু ভালো রস আনি। তো একটা স্বাভাবিক গল্প, এটা গল্পের আমরা স্টার্টিংয়েই পেলাম, কি পেলাম, যে না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একদম পুঁইমাচা গল্পের শুরুতে যেটা হচ্ছে, সহায়ের চাটুর্যে মানে এই অন্নপূর্ণার স্বামী তার স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও। তো বাটি মানে কি? বাটি মানে তো বাটি আমরা সবাই জানি, বাটিতে করে কত কিছু খায়। আর ঘটি মানে একটু আগেরকার দিনে ছিল, এখন গ্রামে গঞ্জে দুই এক বাড়িতে দেখা যায়, আর বেশি একটা দেখা যায় না। কিছু দাও তো, তারকপুরো গাছ কেটেছে একটু ভালো রস আনি। তো এটা তো একদম সহজ কথা, এটা নিয়ে আর বেশি বুঝে লাভ নেই যে একটা স্বামী স্ত্রীর মধ্যে কথা চলছে যে তারকপুরো গাছ কেটেছে, সেই গাছ কাটার ফলে যে রস হয়েছিল সেটা একটু আনতে যাব, তো তার জন্য আমাকে একটা ঘটি দেওয়ার অনুরোধ করলো, তাই তো সহায়রু চ্যাটার্জি তার বউকে বললো, বেশ ভালো কথা। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙ্গুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। দেখো কেন? কারণ আমি প্রথমেই তোমাকে বলি, একটা অকর্মণ্য লোক হচ্ছে এই তার স্বামী। তো যাই, বিষয়টাকে একটু বলি। ওই নারকেল তেল, বিশুদ্ধ নারকেল তেল, এখন তো সব আমাদের যা নারকেল তেল বাজারে আমরা কিনি তা তো কোনোদিন জমাটো বাঁধে না। তো বিশুদ্ধ নারকেল তেলের যে বোতল, সেই আগেরকার লোক সেই বোতলের মধ্যে যখন নারকেল তেল রাখতো না, সেই শীতকালে আসলে কী হতো, এই বোতলে তেলটা পুরো জমে যেত। তো তখন বাড়ির মামাসিমারা কী করতেন, এই বোতলের মধ্যে ঝাঁটার কাঠি ঢুকিয়ে দিতেন। ঝাঁটার কাঠি ঢুকিয়ে দিয়ে ওই একটু নাড়াতো, এবার ওই ঝাঁটার কাঠির মাথায় যে তেলটুকু এসে লেগে থাকতো, ওই তেলটুকু হাতে টেনে নিতেন। বোঝা গেল? এবার তাই দিয়ে তেল মাখতেন, বিষয়টা হচ্ছে তাই। তাই বলছে, কি বলছে দেখো, রান্নাঘরের দায়ে বসিয়া সকালবেলা নারকেল তেলের বোতলে কোথায় বসেছিলেন, প্রশ্ন কিন্তু এইভাবে আসবে, কোন সময়, শীতকালে সকালবেলা নারকেল তেল বোতল, সে জমাট বেঁধে যায় তেলের বোতল। যাই হোক, ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙ্গুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। তো স্বামী এই চেয়েছে, কি চেয়েছিল, ওই বড় বাটি বা ঘটি কিছু দাও, একটু রস আনতে যাবো। যাই হোক, স্বামীকে দেখিয়া, মানে এই যে যে এই জায়গাটা দেখো, তার যে বললাম না যে প্রথমেই যে সমাজ নিয়ে তিনি বড় একটু যে সমাজের সবাই যা করে তিনিও একটু তাই করেন এবং পুরোপুরি সমাজ ব্যবস্থাকে মেনে চলেন। এই যে স্বামীকে দেখলেই তাড়াতাড়ি কাপড় টাপড় টেনে, মানে একটা বউ বউ ভাব তার মধ্যে। যাই হোক, একটু টানিয়ে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করার দিনে আগ্রহ তো দেখাইলেন না, মানে একটু মানে যাকে বলা যায় মন কষাকষি তো স্বাভাবিকভাবে থাকবেই, এরকম একটা পচা বর যদি হয়। যাই হোক, বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি কোনো বিশেষ কথাও বলিলেন না, তার মানে চুপচাপ। সহায়রী অগ্রবর্তী হইয়া বলিলেন, সামনে একটু এগিয়ে গিয়ে বলছে, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। ও খেন্তি টেন্তি, সব কোথায় গেলি এরা, তুমি তেল তেল মেখে বুঝি ছোবে না? ও মানে ও মানে একাই বলে যাচ্ছে সহায়রী, যে কি বলছে, যে কি হয়েছে, দিলে না তো জিনিসটা, তো একটা ঘটি টটি তো দিতে পারো। এবার আবার ডাকছে, কাকে ডাকছে, খেন্তি টেন্তি। এই যে খেন্তি, যার চরিত্রটা আমরা পেলাম, এই কিন্তু আমাদের এই গল্পের প্রধান চরিত্র। তার বয়স কত, 14-15, খেতে খুব ভালোবাসে, নিরীহ প্রকৃতির, সত্যবাদী, সরল, এবং আমাদের এই গল্পের কিন্তু ট্র্যাজিক চরিত্র হচ্ছে এই খেন্তি। ঠিক আছে, খুব সুন্দর একটা বিষয়, এটা কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, তো এই যে কে খেন্তিটা, কি খেন্তিটা কিন্তু সহায়রীর মেয়ে, ঠিক আছে। তাই বলছে, খেন্তি টেন্তি সব কোথায় গেলি এরা, তুমি তেল মেখে বুঝি ছোবে না, মানে ওই যে দেখো প্রত্যেকটা জায়গায় আমরা তার সমাজ চেতনার একটা বুঝি, মানে তৎকালীন সময়ে কি হতো, গায়ে তেল ঠেল মেখে আর ওই সে আর কিছু ছোবে ঠোবে না, মানে রান্নাঘরের জিনিসপত্র ঠত্র হেনা তেনা, এবার স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে
পুজো অর্চনা করে ঠরে তারপরে সে তার পরবর্তী কাজকর্ম করবে, তেল মাখার পরে আর কিছু হবে না। এইগুলো সব সমাজের এক ধরনের বিষয় কাজ করে। তো যাই হোক, সে বিষয়ে আমরা যাচ্ছি না। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছো বলতে পারো? এখানে ঠাউরেছো শব্দের অর্থ হচ্ছে তুমি মনে মনে কি বলতে চেয়েছো বলতে পারো। বোঝা গেল কি বললাম? এখানে ঠাউরেছো মানে ঠাউর করা যায় বলা যায়, ঠিক আছে? তাই বলছে যে তুমি মনে মনে কি বলতে চেয়েছো সেটা কি তুমি বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়রীর মনে ভীতির সঞ্চার হইলো। মানে কি, স্ত্রী যদি এরকমভাবে চুপচাপভাবে একটা রাগম্বিত স্বরে কথা বলে, মানে চুপচাপ, বোঝা যাচ্ছে যে তার ভেতরে রাগ হয়েছে। সহায়রীর মনে ভীতির সঞ্চার হলো। সহায়রী বলছে, ওরে বাবারে, রেগে গেল কেন? ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতামতা করিয়া কহিলেন, কেন, কি, আবার কি? মানে এই জায়গাটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে, তোমরা একটু ছোট তো, তোমাদের ঠিক এই বিষয়টা বুঝতে পারবে। এটা হচ্ছে একটা দাম্পত্য বিষয়। দাম্পত্য মানে স্বামী স্ত্রীর মধ্যে একটু খুনসুটি যাকে বলা যায়, ঠিক আছে? মানে স্বামী তার স্ত্রীকে একটু ভয় পাচ্ছে, ঠিক আছে? ঠিক সেই জায়গাটা, যে স্ত্রী যখন এরকম একটা প্রশ্ন করেছে যে তুমি মনে মনে কি ঠাউরেছো বলতে পারো, মানে তুমি কি বলতে চাইছো বলতে পারো, তো স্ত্রীর ওই বিষয়টা দেখে স্বামী একটু ভয় পেয়ে গেল, এবং স্বামী তখন মনে মনে ভাবছে এইবার শুরু হবে দুজনের মধ্যে এক বিরাট বড় ঝগড়া। তাই সেই ঝগড়াটাকে বলছে ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির মাত্র ভাব, মানে এই ঝগড়া শুরু হওয়ার আগের মুহূর্ত। এটা কিন্তু সহায়রী বুঝতে পেরেছে। ভাবলেন যে তার মানে ঝগড়া তো এবার বাঁধবে, যা পরিস্থিতি। একটু আমতামতা করে কহিলেন, কেন, কি, আবার কি, কেন, কি বলতে চাইছো তুমি, তুমি কি শুনতে চাইছো? মানে একদম একটা দাম্পত্য বিষয় এই প্যারাটার মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম, ঠিক আছে? তারপরে চলে আসো, তারপরে কি বলছে দেখো। অন্নপূর্ণা পূর্বাপেক্ষা শান্ত সুরে বলিলেন, তার থেকে আরো শান্ত, দেখো রঙ্গ করো না বলছি। তাহলে এই কথাটার মধ্যে আমরা বুঝতে পারি যে এই জায়গাটা কি, একটা রঙ্গ চলছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা তামাশা চলছে। রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে আছে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? এই যে প্রথম, এই হলো আমাদের গল্পের এন্ট্রি, মানে আমরা গল্পের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছি। তার মানে কি, অন্নপূর্ণা একদম তাকে নিয়েই কিন্তু আমাদের মানে যে ভাবনা চিন্তাগুলো, সমাজের যে ভাবনা চিন্তাগুলো, সেই ভাবনা চিন্তাগুলো আমরা বুঝতে পারবো। তো কি বলছে, অন্নপূর্ণা পূর্বাপেক্ষা শান্ত সুরে বললেন, কি বললেন, যে এই যে তার কি বলে, কই গেল সে, তো এখানে কি বলছে যে তুমি জানো না, কি খোঁজ রাখো না, অত বড় মেয়ে যার ঘরে। অত বড় মেয়ে মানে কোন মেয়ে? অত বড় মেয়ে মানে সেই খেন্তির কথা বলা হচ্ছে, অর্থাৎ তাদের যে মেয়ে, ঠিক আছে? তারা দুই বোন, পরে যাচ্ছি আমরা। তো সেই খেন্তির বয়স কত? আমি প্রথমেই বলেছি 14-15 বছর বয়স। তো তৎকালীন সময়ে 14-15 বছর বয়সে বিয়ে হয়নি মানে বিরাট বাজে ব্যাপার। বোঝা গেল কি বললাম? মানে 14-15 বছর বয়সে বিয়ে হয়ে একটা দুটো বাচ্চা হয়ে গেলে তাহলে মোটামুটি ঠিক ছিল, এইরকম একটা পরিস্থিতি। তো সমাজের অবস্থা হচ্ছে এই রকম, তৎকালীন সময়ের কথা বারবার বুঝে নাও। অত বড় মেয়ে মানে 14-15 বছর মেয়েকে বলা হচ্ছে কি, অত বড় মেয়ে যার ঘরে। তো সেই খেন্তির চরিত্রটা কেমন? সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? গায়ে আবার কি নতুন করে একটা গুজব রটেছে? কেন? কারণ এত বড় মেয়ের এখনো বিয়ে হয়নি, ঠিক আছে? যে এই সে গুজবটাকে আমি পরে বলছি, যে বাগদিয়ারিসের গায়ে থাকা যায় না এসব গ্রামে, এত বড় মেয়ে। যাই হোক, আমরা পরে সেই প্রসঙ্গে যাচ্ছি। তো চলি, তারপরে কি বলছে দেখো। সহায়রী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি গুজব, কি গুজব ছড়িয়েছে? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি, যাও গিয়ে জিজ্ঞাসা করো। কাদের বাড়ি? চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। বোঝা গেল কি বলছে? কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, মানে যারা ভদ্রলোক তারা সঠিক সময়ে কন্যার বিয়ে দেন, 7-8 বছরে কন্যার বিয়ে দেন, 8-9 বছরের মধ্যে কন্যার বিয়ে দেন, 14-15 বছরের মধ্যে তাদের সন্তান সন্ততি হয়, সেটা হচ্ছে ভদ্রলোকের কাজবাজ। সমাজে থাকতে হলে এই রকম মেনে নেওয়া যায় না, মানে এই সমাজে এই যে 14-15 বছর বয়স হয়ে গেছে এখনও মেয়ের বিয়ে দেয়নি, এসব জিনিস মেনে নেওয়া যায় না।
এইসব কথা কারা বলছে? সমাজের লোকেরা। চৌধুরীদের বাড়িতে গিয়ে এইসব আলোচনা, সমাজের অন্যান্য পরিবারের মধ্যে এইসব আলোচনা। সহায়রী বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্বপদ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন। আবার নতুন করে বললেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। এই এক ঘরে করা মানে কি বলতো? এ হচ্ছে তৎকালীন সময়ের আরো একটা কুপ্রথা। মানে যদি কেউ একটু তেড়াবেড়া করতো, ধরো এই সমাজে 5 জন লোক বাস করে বা 10 জন ফ্যামিলি বাস করে, তার মধ্যে একজনের যদি বোধ হয়, বুদ্ধি তৈরি হয়, তাহলে সমাজ কি করবে? যে বলে না, বেশি বুদ্ধিওয়ালা লোককে দরকার নেই, তো সেই বুদ্ধিওয়ালা বা ভালো লোকটাকে সঙ্গে সঙ্গে সে সরিয়ে দেবে। বুঝা গেল? এখানেও ঠিক তাই হয়েছে। এই খেন্তিকে নিয়ে, সে তার 14-15 বছর বয়সে বিয়ে হয়নি, সে ঠিক আছে, তার বিয়ে হয়নি, স্বাভাবিক ব্যাপার। তো সমাজের কাছে অপরাধ যে তার কেন এখনো বিয়ে হয়নি, ও কেন ওর বাড়ির থেকে বিয়ে দেওয়া হয়নি, ওই বাড়িটাকে সমাজ থেকে আলাদা করে দাও। এই এক বাড়িটাকে আলাদা করে দাও মানে কি? এর সঙ্গে কেউ কথা বলবা না, এর সঙ্গে কেউ মিশবা না, এর সঙ্গে এর বাড়ি কেউ যাবে না, তা কেউ খাবে না, একে কেউ খাবার দেবে না। এই বিষয়টাকেই বলা হচ্ছে এক ঘরে বিষয়। বোঝা গেল? তাই বলছে, তোমাকেও এক ঘরে করবে, চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। বোঝা গেল? কারণ কি? আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, এই জায়গাটা বুঝতে হবে। তার মানে তার কি বিয়ের চেষ্টা করা হয়নি? অবশ্যই চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ খেন্তির বিবাহের জন্য আশীর্বাদ হয়েছিল, ঠিক আছে, কিন্তু সেই আশীর্বাদের পরে তার বিয়েটা ভেঙে গিয়েছিল, তার বিয়ে ভেঙে যায়। এইবার আশীর্বাদ হওয়া মেয়ের বিয়ে ভেঙে গেছে মানে এ তো বড্ড কুলক্ষণা। বোঝা গেল কি বললাম? তার মানে কি, তার তো তাড়াতাড়ি করে বিয়ে দিতে হবে, তার যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়ার দরকার, আর তাকে ঘরে রাখা যায় না, যেহেতু মেয়ের একবার আশীর্বাদ হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে সহায়রী বলো বা অন্নপূর্ণা বলো, যে তার সেই মেয়েকে ঘরের মধ্যে বসিয়ে রেখেছে সেটা কিন্তু নয়, তারাও তাদের বিয়ের চেষ্টা করছে, এমনকি তার আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আশীর্বাদ হয়ে যাওয়া সত্ত্বেও তার বিয়ে হয়নি। এটাই হলো সমাজের চোখে আরো বড় অপরাধ। বোঝা গেল? কারণ আশীর্বাদ হয়ে গিয়ে তার বিয়ে ভেঙে গিয়েছিল। যাই হোক, ও নাকি উৎসর্গ করা মেয়ে। যাই হোক, উৎসর্গ করা মেয়ে মানে, উৎসর্গ মানে কি? উৎসর্গ মানে কি? ওই বলে না এক ধরনের, মানে হচ্ছে বিষয়টা হচ্ছে দান করা বিষয়টা, ঠিক আছে? যে মানে দান করা মানে কি? এই যে দেখো কি বললাম, খেন্তির আশীর্বাদ হয়ে গেছিল। তো এই আশীর্বাদ হয়ে যাওয়া মানে কি? মানে একটা মেয়ের আশীর্বাদ হয়ে গেল মানে কি? তাকে দান করে দেওয়া হয়ে গেছে। সমাজের চোখে হচ্ছে এরকম একটা বিষয়, যে তাকে উৎসর্গ করে দেওয়া হয়েছে। মানে আমার মেয়ের আশীর্বাদ হয়ে গেল মানে আমার মেয়েকে আমি উৎসর্গ করে দিলাম। কার কাছে? না, ওই যে ছেলের পরিবার, সেই ছেলের পরিবারের কাছে, সেই ছেলের কাছে আমার উৎসর্গ করা হয়ে গেছে, মানে মেয়েকে আমি দিয়ে দিয়েছি। তো তাকে তো আর কেউ বিয়ে করবে না, সে তো আর আমার বাড়ির মেয়ে নেই, সে তো অন্য বাড়ির মেয়ে হয়ে গেছে। এক আশীর্বাদেই কত কিছু ভাবনা চিন্তা করে নেওয়া হয়েছে। বুঝতে পারলে বিষয়টা? তারপরে চলো, ওনাকে উৎসর্গ করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না, যাও ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। মানে দুলে বাড়ি বাগদি বাড়ি কেন বলছে? কারণ তৎকালীন সময়ে এই দুলে বাড়ি বাগদি বাড়ি এদেরকে একটু নিচু জাতি বলে মনে করা হতো, যে তুমি ওই নিচু জাতির সঙ্গে মেশো, সমাজে ভদ্রলোকের পাড়ায় আর তোমার জায়গা নেই। বোঝা গেল? চলে আসবো তারপরে, ভীষণ বড় গল্পটা, পড়াতে অনেকটাই সময় লাগবে। যাই হোক, তারপরে চলে আসি, কি বলছে? সহায়রী তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি, না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। কি বলছে? তাচ্ছিল্যের পরে বললেন যে, মানে তাচ্ছিল্য মানে কি? যা হবে করে বেড়া গিয়ে, এরকম একটা ব্যাপার। এই আমি বলি, না জানি কি ব্যাপার, আমি ভাবছি কি এই, ও বলছে যে এই ব্যাপার, মানে এরকম একটা ব্যাপার, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। তো এই কালীময় ঠাকুরটাকে, তিনি হচ্ছেন সমাজের সেই ব্যক্তি যিনি মোটামুটি, মানে বলে না যে একজন কাছের লোক থাকেন, তো এই সমাজে ধরো এই লোকটাকে এক ঘরে করে দেওয়া হবে, তো সমাজের এই যে 10 জন আছে, সেই 10 জনের মধ্যে একজন কাছের লোক ধরো কালীময়, ঠিক আছে, সেরকমই একজন ব্যক্তি হচ্ছে এই কালীময় ঠাকুর। তো বলছে যে সবাই তো আমার মোটামুটি ওরকমভাবে দেখে, ও আমার কোনো ব্যাপারই না, মানে টোটাল বিষয়টাকে একটা তাচ্ছিল্যভাবে দেখলো। তো কালীময় ঠাকুর বাকি আছেন, তো ও যদি বলে দেয় আমাকে সেই বিষয়টা, বা সেটা যদি আমাকে করে দেয়, তো ওটা নিয়ে আমি কোনো চিন্তা ভাবনা করি না। ঠিক এরকমই একটা চরিত্র হলো এই কালীময় ঠাকুর। তো যাই হোক, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়ে উঠলেন, তা রাখবে না, বলছে সমাজ এক ঘরে করে দেওয়া যাচ্ছে, বাবা হয়ে তোমার কোনো মাথায় চিন্তা ভাবনা নেই,
তো তেলে বেগুনে তো রাখবেই। তেলে বেগুনে মানে কি, মানে বেগুনের মধ্যে, এই তেলের মধ্যে বেগুন চাপ করে ছাড়লে একটা জ্যার করে একটা আওয়াজ হয় না, সেই আওয়াজের যে বিভৎসতা সেটা বোঝানোর জন্য এই শব্দগুলো প্রয়োগ করা। কেন? তোমাকে একঘরে করতে বেশি সময় লাগবে না। তুমি কি যে তোমাকে একঘরে করতে পারবে না? নাকি তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক কড়ার মুরদ নেই, চৌধুরীরা তোমায় একঘরে করবে তার এমন কঠিন কথা কি? যে কোনো মুহূর্তে তোমাকে একঘরে করে দিতে পারে। আর সত্যিই তো, একদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠলো, মানে একদিকে মেয়ের বয়স হয়ে যাচ্ছে, হঠাৎ স্বর্ণমায়া বলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বললে বেড়ালে কি হবে, লোকের চোখে নেই? মানে বয়স তো হয়েছে 15, বাইরে তো বাবা মা কি বলছে যে না এই তো ছোট মানুষ, বিয়ে দেব। পুনরায় গলা উঠাইলেন, না বিয়ে দেবার গা, না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? মানে তুমি তো বিয়ে ঠিক কিছু দেবা না, তো আমি কি এখন যাব পাত্র ঠিক করতে? অন্নপূর্ণা বলছে, মানে তার স্ত্রী। সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়রী দেওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। খিড়কির দিকে চলে যাচ্ছে একখানা বাটি নিয়ে, মানে চলে যাচ্ছে, যে স্ত্রী যা কন্ডিশন, সেই প্রথমেই যেটা আমরা পড়লাম যে একটা বাটি চাই, তা তো আর স্ত্রী দিল না, তাই সহায়রী দাওয়া হইতে একটা কাঁসার বাটি লইয়া, মানে কাঁসার বাটি নিয়ে চলল, যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিক ওদিক দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কিরে হেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এ যে, ঠিক আছে, তার মানে কি এসব কিরে, মানে হাতে না কিছু নিয়ে এসছে, কি নিয়ে এসছে অবশ্যই বলছি, খেন্তিমা, তাহলে কে এসছে? খেন্তি বাড়িতে এসছে, ঠিক আছে। এসব কোথা থেকে আনলি? 14-15 বছরের একটি মেয়ে আর দুটো ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল, তাহার হাতে এক বোঝা পুঁই শাক। তাহলে হাতে কি নিয়ে এসছে সে? পুঁই শাক নিয়ে এসছে। ডাঁটাগুলো মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে করা হয় কাহারা পাকা পুঁই শাক উপড়াইয়া ফেলিয়া উঠোনের জঙ্গল তুলিয়ে দিতেছিল। মানে ওই গাছ পেকে গেলে কি করে, ফেলে দেয় না, সেই রকম একটা গাছ হয়তো বা তারা কুড়িয়ে এনেছে। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটোর মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য, ঠিক আছে। একজনের হাতে ফাঁকা হাত, আর একজনের হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কি একটা রয়েছে। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ মানে কালো, অগোছালো বাতাসে উড়িতেছে, মুখখানা খুব বড়, ছোট চোখ দুটো ডাগর ডাগর শান্ত, সরু সরু কাচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটিতে সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো, মানে এগুলো একটা অনুভূতি, ঠিক আছে। পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। বুঝা গেল কি বললাম, মানে অনেক পুরনো পিন। যাই হোক, এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎতিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। বোঝা গেল? তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটায় কি খেন্তির যে চেহারা, সেই চেহারার বর্ণনাটা দেওয়া হলো। তাহলে খেন্তি লম্বা, গোলগাল চেহারা, মাথার চুল কালো, হ্যাঁ, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর, ডাগর ডাগর মানে কি একটু বড় বড়, শান্ত, হাতে তার চুড়ি পয়সা মানে চুড়ি পরা, তার মানে তার যে যাকে বলা যায় চেহারা, সেটা সুন্দর যথেষ্ট। তাকে যে নিয়ে যে সমাজের বিশৃঙ্খলা হওয়া সেরকম কিন্তু কোনো জায়গা নেই, কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা একটা অপরাধ যে এখনও আশীর্বাদ হয়ে গেছে, তা সত্ত্বেও মেয়ের বিয়ে কেন হলো না। যাই হোক, তো আর সেই ইসের মধ্যে কি ধরে নিয়ে এসেছিল? চিংড়ি মাছ। গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকায় দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে কাকা দিয়ে বলল, নিয়ে যা, কেমন মোটা মোটা, মানে ভালো নয়, তুই নিয়ে যা। তো সেই জন্য পুঁই শাকগুলো নিয়ে এসছে, ঠিক আছে। আর তাহলে আর ওই যেটা পেঁচিয়ে নিয়ে এসেছিলো সেটা কি? সেটা ছিল হচ্ছে চিংড়ি মাছ। কার কাছ থেকে নিয়ে এসেছিলো চিংড়ি মাছটা? গয়া বুড়ির কাছ থেকে, মনে রেখো। তারপরে চ্যাপ্টারে বাটে কি বলছে? অন্নপূর্ণা দা হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করে, এমনি তো রেগে পড়ে রয়েছে যে মেয়ের বিয়ে হচ্ছে না, সেই রাগ নিয়ে তো তার বাবার সঙ্গে এক ঝটকা হয়েছে, তা যাই হোক সেই সময়, নিয়ে যা, কি অমর্ত্যই তোমাকে দিয়েছে তারা? অমর্ত্য মানে কি? আমেত্য অ্যাকচুয়ালি। আমেত্য হচ্ছে পুজোর সামনে, ঘটের সামনে রাখা প্রসাদ, সেই পোশাককে বলা হচ্ছে আমেত্য, ঠিক আছে। বা খুব মিষ্টি যে ওই দোকানে কিনতে পাওয়া যায় এক ধরনের সুন্দর রসালো জিনিস, তাকে বলা হয় আমেত্য, ঠিক আছে। মানে কি সুস্বাদু খাবার তোমাকে দিয়েছে তারা, পাকা পুইটাটা কাঠ হয়ে গেছে, 2 দিন পরে ফেলে দিতে হতো, নিয়ে যা, মানে ভালো জিনিস তো দেয়নি, দিয়েছে একটা নষ্ট জিনিস, তাই দিয়ে আবার নাম কামাচ্ছে, এই দিল ওই দিল, এরকম একটা বিষয়। নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি, ধাড়ি মানে ধাড়ি মেয়ে, বুড়ো হয়ে গেছে, এরকম একটা বিষয়।
মেয়ে বলে দিয়েছে, না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে, মানে মেয়ে শুধু এ পাড়া ও পাড়া করে বেড়ায়। বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, মানে এই যেটা আমি বললাম এতদিনে 3-4টে ছেলে মেয়ে জন্ম দিলে ঠিক ছিল। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, কোথায় শাক কোথায় বেগুন, একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাঁশ, মানে ছাই পাশ, ফ্যাল বলছে সব ফ্যাল, মানে একজন মানে এখানে কার কথা বলা হচ্ছে, তার বাবার কথা বলা হচ্ছে, বাবা এই করে বেড়াচ্ছে মেয়ে এই করে বেড়াচ্ছে, সংসার পুরো জাহান ওই রসাতলে, ঠিক আছে, এরকম একটা বিষয়। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল, মানে হাতের মধ্যে কি এটা নিয়ে এসেছিল, সে চুপচাপ করে রয়েছে। পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল, অন্নপূর্ণা বকিয়া চললেন, যা তো রাধি, ওই আপদগুলোকে টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আইতো, ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না না করিত। আরেকজনের চরিত্র পেলাম, তার চরিত্র কি, রাধি। আমি বলেছিলাম যখন সে বাড়িতে ঢোকে তখন কি, প্রথমে একজন তার পাশে একজন, দুজন এসেছিল, তো সেই বড় মেয়েটা হচ্ছে কে ছিল, খেন্তি, আর ছোট মেয়েটা কে ছিল, ছোট মেয়েটা ছিল রাধি, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা যাই হোক, বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল, ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলে এলিয়া খিলকির অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোকা, বোঝা আঁকড়াইতে পারিল না, অনেকগুলো ডাটা এদিক ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায়রী ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত, তো সাহেব স্বাভাবিকভাবে ভয় করবে, আর তিনি তো যে সারাদিন কিটিরমিটির যদি করে বেড়ায় তো ছেলেমেয়েরা ভয় পাবেই। সহায়রী আমতামতা করিয়া বলিতে গেলেন, তাহা এনেছ ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটিকে ফিরাইয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাইলে বললাম, না না নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত লোভ, অত নোলা কিসের, মানে অত খাবার লোভ কিসের, ঠিক আছে, এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে, যা যা তুই যা, দূর করে বনে দিয়ে আয়, মানে ফেলে দিয়ে আয়, বনে দিয়ে আয় মানে কি, মানে পাশের জঙ্গলে ফেলে দিয়ে আয়। সহায়রী বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। বড় মেয়ে মানে কে, খেন্তি, এত কষ্ট করে সে পুঁইশাকগুলো নিয়ে এসছে, মানে বাবা কিন্তু এই দিকটা আবার খুব বুঝতে পারছে যে মেয়েটার কষ্ট, তার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক পুঁইশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। মানে মেয়ের স্ত্রীকে, এখানটাই হচ্ছে সহায়রীর ব্যর্থতা, যেখানে সহায়রীর বলা উচিত ছিল যে সমাজের বিশৃঙ্খলা সত্ত্বেও বাবা বা তার যে সেই ভালোবাসাটা তার স্ত্রীকে দেখানো উচিত ছিল মেয়ের প্রতি, কিন্তু সেখানে সে তার স্ত্রীর ভয়তে একদম চুপচাপ করে গেলেন, মানে মেয়ে কষ্ট পাচ্ছে সেটাও তিনি প্রকাশ করলেন না। এটাই কিন্তু সহায়রীর একদম সব থেকে বড় দুর্বলতা, আমাদের এই গল্পের ভেতরে আমাদের চোখে পড়বে, আরও আছে। তো যাই হোক, আদৌ সাহসী ছিলেন, নিঃশব্দে খিড়কির দোর দিয়ে বের হয়ে গেলেন। বসিয়া রাধিতে রাধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনে পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলেছিল, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। দেখো এই লাইনটা কিন্তু মানে পরে মনে পড়বে, আমরা যখন গল্প শেষ করব না তখন এই লাইনটার কথা খুব মনে পড়বে। কেন বলছি, কারণ এর আগের যে দিনে, সেই দিনে অন্নপূর্ণা যখন রান্না করছিল, অন্নপূর্ণা মানে তাদের মা, পুঁইশাক রান্নার সময় খেন্তি পুঁইশাক খুব ভালোবাসে খেতে, তো রান্না করার সময় মাকে বলেছিল এই অর্ধেক পুঁইশাক কিন্তু আমি একাই খেয়ে নেবো, মানে আমি এত ভালো খাই, আর বাকি অর্ধেক তোমরা ভাগ ভুগ করে খেয়েও, ঠিক আছে। এই কথাটা মনে পড়ে গেল কার, অন্নপূর্ণা, যে ও এতটা ভালো পুঁইশাক খায় এই জন্যই মনে হয় এনেছে। যাই হোক, এরকম একটা ভাবনা ভাবলো। বাড়িতে কেউ ছিল না, তিনি নিজে গিয়ে উঠানের ওই খিড়কিদের আশেপাশে যে ডাটা পড়িয়াছিল সেগুলো কুড়াইয়া লইয়া আসিলেন। দেখেছো মায়ের মন, মেয়ের কথা মনে পড়লো, মানে এই গল্পটার মধ্যে কিভাবে চরিত্রগুলোর যে বিস্তৃতি, সেই বিস্তৃতিটাই ভালো লাগে, একেই বলে বিভূতিভূষণ। বুঝতে পারলে কি বললাম, যে চারিদিকের একটা পরিবেশ, সেই পরিবেশটাকে কিভাবে মানে যাকে বলা যায় যে মানে হাড়ির গল্প তুলে ধরা, সেইটা হলো বিষয়। হ্যাঁ, কই গেল, আচ্ছা, বাড়ির আশেপাশে জীবনে কিছু ফেলতে গিয়ে কিছু পড়েছিল সেইগুলো, বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছাইগাদায় ফেলিয়া দিয়াছে, কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধলেন। রান্না কিন্তু হলো পুঁই শাকের তরকারি, যতই চিল্লামিল্লি করুক না কেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। বুঝতেই পারছো যে মা এত বকলো পুঁই শাক নিয়ে, তারপরেও সেই পুঁই শাক রান্না করেছে, খুব আনন্দও পেয়েছে আর অবাকও হয়েছে। দুই একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরোও তাহার পাতে পড়িয়া নাই। পুঁইশাক মানে তাকে যেটা পাতে দিয়েছে সব পুঁইশাকটা খেয়ে নিয়েছে। পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল, মানে অবশ্যই।
কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল, চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বার্তায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। যাই হোক, একটা কাজ করলেন। কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বিকালবেলা সহায়রীর ডাক পড়িল। এবার সহায়রীকে ডেকেছে কারা? ওই স্বনামধন্য ব্যক্তিবর্গ, সভ্য সমাজ সহায়ীকে ডেকেছে। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, ঠিক আছে, কি বললেন? সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্টমুকুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করিল। মানে কি, বিভিন্ন উপমা দিয়ে বোঝানো হচ্ছে তাকে। কেষ্টমুকুজ্জের কথা বোঝানো হচ্ছে যে ভালো ছেলে না হলে হবে না, ভালো স্বভাব না হলে হবে না, অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিয়ে তবে রক্ষে। তার কি স্বভাব? রাম বলো, কি 6-7 পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। তো এই 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 শব্দগুলোর মানে বোঝার থেকে বড় কথা হচ্ছে যে একটা মানে পুত্র হিসেবে তাকে দেওয়া যায় না। মানে একটা বাবা তার মেয়েকে একটা পুত্রের হাতে তুলে দেবে, তো নিশ্চয়ই সেই পুত্রের যোগ্যতা না দেখে কিন্তু তাকে দিতে পারে না, এটাই হলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই পুত্র যদি এই যে 6-7 পুরুষে ভঙ্গ, মানে ভঙ্গ মানে কি? ভঙ্গ মানে হচ্ছে তার কোনো ক্ষমতা নেই, ঠিক আছে, কাজ বাজ সে করতে পারে না, তার কোনো ভেতরকার কোনো ক্ষমতা নেই। পচা ক্ষত্রিয় মানে তার যাকে বলা যায় মানে কোনো ব্রাহ্মণ কিন্তু বেদজ্ঞানে ব্রাহ্মণ, এটা হলো মানে ক্ষত্রিয় মানে হচ্ছে যিনি বেদজ্ঞ ব্রাহ্মণ। কিন্তু এখানে বলা হচ্ছে কি পচা ক্ষত্রিয়, মানে তার ভেতরে কোনো বেদজ্ঞান নেই, মানে মানে ভালো ব্রাহ্মণ নয়, মানে একটা মানে পড়াশোনা করেনি এরকম একটা বিষয়, মানে পচা ব্রাহ্মণ, জ্ঞানবোধ কম, এরকম পুত্র। পরে শুন নরম করিয়া কহিলেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর না, দূর যায় কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরে, ঠিক আছে। তো এই জায়গাটা কি বলছে, মানে কি, মানে একটা কথা শুরু করতে গেলে কেন এতগুলো কথা বললো এর আগে? অন্যদের উপমা দিল, অন্যদের গল্প বললো, কেন বললো? তার কারণ হচ্ছে একটা কথা শুরু করতে গেলে তো হট করে শুরু করা যায় না। প্রথমে তো একটা অন্য বিষয় নিয়ে শুরু করতে হবে, তারপরেই তো তোমার মূল জায়গাটাই প্রবেশ করতে হবে, ঠিক সেরকমভাবে। পরে শুন নরম করিয়া কহিলেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূরেই যায় কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায়রু বাধা দেওয়া বললেন, এই শ্রাবণে 13ই পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার বয়স 13-14। কারণ একটু আগেই আমরা পড়েছি তার মা কি বলতো, একটু মানে বাবাটা কি করে, সবাইকে একটু কম কম করে বলে। আহা, 13 আর 16 তফাৎ কি শুনি? 13 আর 16তে তফাৎটা কিসের? সে 13ই হোক আর 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেলে তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো একরকম উৎসর্গ করা মেয়ে। এই যেটা বলা হলো, মানে যে আশীর্বাদ হয়ে গেছে, তারপরে কেন তুমি মেয়ের বিয়ে দিলে না? আশীর্বাদ হয়ে যাওয়া সত্ত্বেও বিয়ে হওয়ায় তার 7 পাকের যা বাকি, এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো, এ তুমি মনে ভেবো না। বোঝা গেল সমাজের যেসব ব্যক্তিবর্গ তারা বলছে। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে পাত্র মেলে না, ভালো পাত্র দরকার। সবসময় ভালো পাত্র কোথায় পাবে? মেয়ের বিয়ে দাও আগে। গরিব মানুষ দিতে দিতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ব্যারিস্টার না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধান করেছে। ব্যাস রাজার হাল, 2 ভাইয়ের অভাব কি? বোঝা গেল? এইবার বিষয়টা বোঝার চেষ্টা করো। তারাই ছেলে ঠিক করে দিচ্ছে, ঠিক আছে, একটা ছেলে ঠিক করা হলো, কাকে না? শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম, তার সঙ্গে বিয়ে দাও। লেখাপড়া তিনি জানেন না, ভালো ভালো কি জজ ব্যারিস্টার নয়, কিন্তু তার তো সহায় সম্পত্তি আছে, ভালো চাষবাস আছে। এবার পরের গল্পটা বোঝো, তাহলে বুঝে যাবে। ইতিহাসটা হইতেছে যে মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময়ই ঠিক করিয়া দেন। বোঝা গেল? এই কালিময় কিন্তু ঠিক করে দিচ্ছে যে ওর সঙ্গে বিয়ে হোক। কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায়রীর মেয়ের বিয়ের সম্বন্ধে মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিয়া যাইয়া কেহ কেউ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, ঠিক আছে, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ঠিক আছে, মানে ও অনেক টাকা পয়সা পাবে, সেই জন্য তার জন্য মেয়ে দেখে দিচ্ছে, এরকম একটা বিষয়। ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়রী টের পান, পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামের কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। বোঝা গেল? তার মানে যে লোকটি যে পাত্রর ঠিকানাটা দিয়েছে, তিনি কিছুদিন আগে উদম পেদান খেয়েছেন। কেন
না ওই এই যে কি নিজের গ্রামে কি একটা করিবার ফলে কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার করেছিল, মানে কেমন তার চরিত্র বুঝতে পারছো। এরকম পাত্রে মেয়ের বিয়ে দেবার প্রস্তাব মনোপিত না হওয়ায় সহায়রই সে সম্বন্ধ ভাঙিয়া দেন। বোঝা গেল কি বললাম এই জায়গাটা। তাহলে প্রথমবার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে কেন তিনি কাজটা ভেঙে দিয়েছিলেন, তার কারণ হচ্ছে এই একটাই, এই যে এখান দিয়ে লাইনটা পরিষ্কার করে আবার একটু বুঝে নাও। কেউ বলেন এই যে কালী, এই যে এখানে মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেন, সুদপন্ত বাকি শীঘ্র নালিশ হবে, এ গুজব শুধু জবান্তর তাহা নয়, ইয়া দুষ্ট পক্ষের ঘটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়রী টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে গ্রামের একটা কুম্ভকার, মানে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল প্রথমেই যে কথাটা বললাম, ঠিক আছে, সেই কারণেই কিন্তু তিনি সম্বন্ধটা ভেঙে দিয়েছিল। 2 দিন পরের কথা, সকালে উঠিয়া সহায়রী উঠোনে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচিরাঙ্গা রোদ আসিয়াছিল তাহাতে আপন বসিয়া মনে মনে তামাক টানিতেছে। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, যা বাবা, যাবে না? মা ঘাটে গেল, মানে স্নান করতে, ঠিক আছে। সহায়রী একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। শাবল মানে মাটি খোঁচার জিনিস। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড একটা ভারী লোহার শাবল 2 হাত দিয়ে আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল, মানে সঙ্গে সঙ্গে চলে আসলো। তারপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে, মানে দুইজন মনে চুরি করতে গেছে, এরকম একটা ভাব। যাই হোক, অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুকুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিল খুড়িমাকে গিয়ে বলতে মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। নবান্নটা মানে হচ্ছে ওই এক ধরনের খাবার তৈরি করা, ঠিক আছে। আর ইতু হচ্ছে অ্যাকচুয়ালি ইতু পুজো, এটা হচ্ছে একটা পুজো, সেই পুজোকে মানে সূর্য পুজো যাকে বলা হয়, একদম সহজ কথা, সেই পুজোর যে ঘট সেগুলো বার করে দিয়ে আসবে। মুকুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথে বাধারে এক জায়গায় শ্যাওড়া, বানভাট, রংচিতা, বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমরা গাছের এডাল হইতে ওঢালে যাইতেছে, মানে ওই যে বললাম না প্রথমে যে বিভূতিভূষণের যেটা প্রকৃতির সঙ্গে সম্পর্ক, সেই টানেই কিন্তু এই লেখাগুলো আসে। দুর্গা 2 আঙ্গুল দিয়ে দেখালো, দুর্গাটাকে প্রথমেই আমি বললাম যে মুকুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা 2 আঙ্গুল দিয়ে দেখাইয়া দিল, খুড়িমা খুড়িমা, এ যেন কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন, ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি কুড়িতেছিল। দুর্গার কথার পরেই সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকায় দাঁড়ালেন, পরে চলিতে আরম্ভ করিলেন, কিন্তু খানিক দূরে যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছুটা বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিয়াছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনও নাইতে যাসনি? কোথায় ছিলে এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায়রী সৌৎসাহে মানে উৎসাহের সহিত 15-16 ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফরের দৃষ্টিতে সেই দিকেই চাহিয়া বলিলেন, ওই যে পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিক ওদিক তোমাকে পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং, মানে ওই সে মেটে আলু তুলে নিয়ে এসছে শাবল দিয়ে, বুঝতে পারলে। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলেন, বরস্পতার বনের মধ্যে বসে খানিক আগে কী করছিলে শুনি? সহায়রী অবাক হইয়া বললেন, আমি? না, আমি কখনো না। এই তো। আমি সহায়রীর ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যে কথাগুলো এখন আর বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘটে গেছে, আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরস্পতার বনের মধ্যে কী সব ঘুপ ঘুপ শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূরে গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে এবার নিজের মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? মানে এবার বলি এই জায়গাটা, মানে আমি একটু তাড়াতাড়ি করে টেনে গেলাম যে ও গেছে, মানে কেন বললাম এই কথাটা, কারণ একটুখানি তাড়াতাড়ি না করলে ভীষণ বড়, এখনও অনেকটা আমাদের বাকি। তো এই জায়গাটা কেন বলছে, মানে ও তো নিয়ে গেছে ওকে চুরি করতে, ঠিক আছে। তো সেই চুরি করতে নিয়ে যে গেছে কাকে না, মেয়েকে নিয়ে, তো সেটা তো নিয়ে যাওয়া ঠিক হয়নি।
তো এই কথাটাই কিন্তু এখানে বলছে যে তুমি নিজে এইসব চুরি পুরি করে খাওয়ানোর ব্যবস্থা করছো, এসব কি? আর নিজে করে বেড়াও, মেয়েটার কথাটা চিন্তা করো। তোমার তো ইহকাল পরকাল গেছে, সমাজের চোখে যে আমাদের বদনাম হচ্ছে তার কি করণীয়, এই কথা কিন্তু বলছে। ঠিক আছে। সহায়রী হাত নাড়িয়া বরস্পতায় তাহার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতগুলো প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কথা জোগাইল না। বা মানে মিথ্যেকে কি আর থামানো যায়? সম্ভব না। বলছে, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। আধা ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটালোর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মিলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয়তো শুনি। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? মানে ওই যে বাবা নিয়ে গেছিল। খেন্তির মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুর দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল। সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাইর হইল না। মানে বাবার সঙ্গে গিয়ে চুরি করে এনেছে। অন্নপূর্ণা কড়া সুরে বলিল, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়া উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরস্পতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে? সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে? সেই এক কলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলে তুমি? যদি গোসাইরা চৌকিদাররা ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কেন শ্বশুর এসে তোমার কোন শ্বশুর এসে তোমাকে বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তাই বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করব মা? দু তিন দিন পর একদিন বইকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসা বলিল, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট্ট খোলা জমিতে কতকগুলো পাথরকুচি কণ্টিকারির জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনকে লইয়া যেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যৎ সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমান একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে। মানে এ হচ্ছে পুরো, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে অলংকার বাংলার, এগুলো হচ্ছে ভাষার সৌন্দর্য, আর কিছু না। মানে সত্যি কথা হলো সেই বেরোচ্ছে, মানে পুরি বেরোচ্ছে। ফলমূলাদি অবশিষ্ট আপাতত তাহার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে। দিনের আলো এখনও বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বহিলেন, দূর পাগলি, এখন পুইডাটা চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়। এখন যে জল না পেয়ে মরে যাবে, মানে বোঝাচ্ছে যে এ বাঁচবে না, এমনি সব মরে যাবে। ঠিক আছে, মানে পুঁই ফল থেকে। খেন্তি বললেন, কেন? আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বললেন, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়েছে। সকালে উঠিয়া সহারি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলায় গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুকুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায়রী বললেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি কি শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো? হ্যাঁ দে মা এক্ষুনি, অসুখ বিসুখ 5 রকমের হতে পারে, বুঝলি নে। সহায়রী বাহির হইয়া গেলেন, মানে চলে গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি আনন্দে মেয়ের তিনি কি তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করে চাহেন নাই? খেন্তির মুখে এমন সুশ্রী হয়ে ওঠে যেন খেন্তির জন্য দেখতে সুন্দর হয়েছে এরকম। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। মানে কেন জামার? বহু বৎসর পূর্বে, মানে এখানে একটা জামার গল্প হচ্ছে। বহু বৎসর অতীত হইল, হরিপুরের রাসের মেলা হইতে সহায়রী কালো সার্জের একটা 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু করা হয়েছিল। সম্প্রতি গত বছর খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় নাই। ঠিক আছে, সংসারে এসব কথা, স্বাস্থ্যোন্নতি মানে একটু মানে যাকে বলা যায় যে একটু বড় হয়ে যাওয়ার জন্য, সংসারে এসব খোঁজ সহায়রীর রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণার জানা ছিল না। খেন্তি নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেও থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলায় অন্নপূর্ণা কাশিতে কাশিতে চালের গুঁড়ো ময়দা গুড় দিয়া চটকাইতেছিলেন। একটা ছোট বাড়িতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পাড়িয়া 1 থালা নারিকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদরে ঘুরিয়া ফেরে, তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নহে। দেখা গেল অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। বোঝা গেল? যাই হোক, ময়দার ঘোলামাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে চুলা চাপাইতে যাইতেছেন। ছোট্ট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিলেন, মা ওই একটু, মানে ওই একটু কি?
অন্নপূর্ণার বড় গামলাটা হইতে একটুখানি ঘোলা তুলিয়া লইয়া হাতের আঙ্গুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের ওপর দিলেন। মেজো মেয়ে পুটি অমনি, তাহলে মেজো মেয়ের নাম কি? পুটি, এটা কিন্তু মাথায় রেখো। অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু দাও, মানে ঘোলাটা খেতে একটা আলাদা মজা। খেন্তি সূচি বস্ত্রে চাহিয়া নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিক ওদিক চাইতেছিল। এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিল, মানে ও আর চায়নি। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত নারকেলের ওপরে মালাখানা যাহাতে ফোটা নাই সেইখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়াই ঘোলা ঢালিয়া দিলেন। মেঝুমে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল, ওদের অনেক রকম হইবে, মানে অনেক প্রকার ওরা বানাবে। এই সেই উৎসব, এই সেই মানে এসব কেন হচ্ছে? এসব হওয়ার কারণ হচ্ছে যে সেই নবান্ন রয়েছে, নবান্ন উৎসবের জন্য। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ও বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ও বেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তোক্তি এসব হয়েছে, মানে ওরা হয়তো অনেক কিছু করবে এখনো অনেকটা। পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? মানে পাটিসাপটা করতে গেলে ভেতরে পুর দিতে হয় না, সেই পুরটাই হচ্ছে ক্ষীর। খেদি বলেছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের চাই দিয়েও করে, সে তো কেমন ভালো লাগে। মানে নারকেলের চাই দিয়েও কিন্তু পাটিসাপটা করে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওই সব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা? খেদির মা খুব সুন্দর পিঠে করে। ক্ষীরের পুর দিয়ে দিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়িতে দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলেন। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলেই ছাই খেতে হয়, ক্ষীর দিলে ছাই খেতে হয়, মানে কি ভাল লাগে না খেতে। বেপরোয়া উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তির মার দিকে চাহিয়া জিজ্ঞেস করে, মা নারকেলের কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, এদিক ওদিক যা, মানে ওই যাতে পড়ে না যায় মুখ থেকে, এটো না হয়। খেন্তি নারকেলের মাথায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণের স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস তো দেখি, গরম গরম দিই। খেন্তি জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। মানে এগুলো হচ্ছে পারিবারিক কথাবার্তা চলছে। খেন্তির নিকট অন্নপূর্ণার প্রস্তাব যেন মনোপুত হইল না। ঠিক আছে, যে এখন খেতে হবে, তাহার মুখ বুঝিয়া গেল। পুটি বলিল, মা বড়দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরেই মেজো মেয়ে পুটি খাইতে চাহিল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলে খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে পিঠে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল, হ্যাঁ নেব। অন্নপূর্ণা তাহাকে আরও কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল, হাসি ভরা চোখ মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু মানে এক অপূর্ব স্বাদ। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি তুলিতে তুলিতে সস্নেহে তার তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন। মনে মনে ভাবিলেন, আমার আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায়রী এক দুঃসম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দেখো, এই হঠাৎ করে এবার বিয়ে হয়ে গেল কার? খেন্তির। বৈশাখ মাসের প্রথম সহায়রী এক দুঃসম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে গেল। যাক, বিয়ের সমস্যা মিটলো। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও, মানে এইবার যার বিয়ে হলো তার কিন্তু আগে একটা বউ ছিল। বোঝা গেল কি বললাম? তাই বলছে, দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতে হইবে না। ছেলের বয়স কত? ওদিকে মেয়ের বয়স হচ্ছে তোমার, আমি 15ই ধরলাম, কারণ 13 বছর বলেছিল ওর বাবা, তো 15 হলে, আর ছেলের বয়স কত? 40-এর বেশি হবে না, মানে আমি ওই 35, মানে এই হচ্ছে 15 বছরের মেয়ে, 35 বছরের ছেলে বিয়ে হচ্ছে। তবুও প্রথমে এইখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটির সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে, এরকম পাত্র
মেলাও বড় দুর্ঘটনা, মানে এরকম পাত্র পাওয়া যায় না, যাই দিয়ে দিয়েছে। জামাইয়ের বয়স একটু বেশি, প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিল। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, সেজন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তাহার গলা, মানে দেখা যাচ্ছে শাশুড়ির যা বয়স জামাইয়েরও সেই বয়স, এই এলো মূল বিষয়, বুঝতে পারলে কি বললাম। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিল না। বাড়ির বাহির হইয়া আমলকিতলায় বেহারার সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মদিফুলের গুচ্ছখানি যেখানে নত হইয়া রয়েছে খেন্তির কম দামের বালুচরা রাঙ্গা চেরির আঁচলখানা পালকির বাহির হইয়া সেইখানে লুটাইতেছে। কি সুন্দর কথা ভাবত। তাহার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তাহার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, এই লাইনটা খুব সুন্দর, মা আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো 2 মাস তো 2 মাস পরে আমি চলে আসব। ওপাড়ার ঠান্দিতি বলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। মানে ওই মানে পাড়ার লোকের কথা শুনলে মাঝে মাঝে রাগ হয়, ঠিক সে রাগ। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠিল। মানে এখানে একটা আগে বিয়ে থা করেছে, মানে বিয়ে হলেই তার একটা কিছু দরকার বাচ্চা কাচ্চা, এরকম একটা, আগে তো নাতি হোক তারপর যাবে, সেরকম একটা। খেন্তির মুখ ওই কথা শুনে লজ্জায় পেল। যাই হোক, জল ভরা ডাগর চোখের ওপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একঘেয়েমি শুয়ে বলিল, না যাবে না বই কি, দেখ দেখ তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বিকালবেলা উঠানের মাচায় রৌদ্র দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু করিত, তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই। মার মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন তো মনটা খারাপ লাগবেই। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনতার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা বলবো একটা কথা, ওই কোনটা থেকে ছিঁড়ে একটুখানি কিছু নিয়ে, মানে সেসব কিছু নেই। 1 বছরের ওপর হইয়া গিয়াছে, পুনরায় আষাঢ় মাস বর্ষা নামিয়াছে, ঘরের দাওয়ায় বসিয়া সহায়রী প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায়রী তামাক সাইতে বলিলেন, তুমি ধরে রাখো, ওই রকমই হবে দাদা, আমার অবস্থার লোকের চেয়েও ভালো কি আর জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের ওপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলেন, মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না সব তো আর মানে না, তাছাড়া আমি যা দেব নগদই দেব, তোমার মেয়েটির হয়েছিল কি? সহায়রী হুকাটায় 5-6 টেন দিয়ে কাশিতে কাশিতে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম। বুঝতে পারলে ব্যাপার কি দাঁড়ালো? বুঝলে, মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বলল ও টাকা আগে দাও তবেই মেয়ে নিয়ে যাও। তাহলে এখানেই হচ্ছে আমাদের গল্পের মূল ট্র্যাজেডি। মানে 1 বছর হয়ে যাওয়া সত্ত্বেও তাকে বাড়িতে আসতে দেওয়া হয়নি। কেন? যে না, 250 টাকা তার এখনও বাকি ছিল। তাই 1 বছরের উপর হয়ে গেছে, আষাঢ় মাস এসেছে, ঠিক আছে, তাও কিন্তু তাকে পাঠানো হয়নি, কারণ 250 টাকা দেনা পাওনা বাবদ তাকে বাকি ছিল। শ্বশুরবাড়ির বাড়িতে তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছিল, এবং অন্নপূর্ণা যখন কান্নাকাটি করতো তখন সে শ্বশুরবাড়িতে গেলেও তাকে অপমান করা হয়, এবং ফাল্গুন মাসে তার বসন্ত হয়, তাই তো। সেই ফাল্গুন মাসে বসন্ত হয়েছিল, যে কারণেই তারপরে কি হয়, তাকে সেই কলকাতার এক দূর সম্পর্কের বাড়িতে রেখে আসে, এবং কি হয়, তার সেখানেই মৃত্যু হয়, যেটা আমরা পাবো। তবে মেয়ে নিয়ে যাও, দেখো কি অবস্থা, একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড, একেবারে চামার। আচ্ছা যাই হোক, তারপরে বললাম টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কমে হবে না, ভেবে দেখলাম কিনা। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতো চলে, হাবাতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না, বুঝলে। মানে বাবা কিন্তু যাচ্ছে মেয়েটাকে আনতে, দিচ্ছে। সহায়ের হঠাৎ কথা বন্ধ করিয়া মিনিট কত ধরিয়া হুকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কথা শোনা গেল না, মানে বাবা গল্প করে ওদেরকে বলছে সমস্ত ঘটনাটা। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করিতে, পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকমই হয়, যেমন মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে, শুধু হাতে মানে ফাঁকা হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বললেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার পুরো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে 1 খাটে জল খেয়েছে, মানে ওদের সমাজের স্বনামধন্যতার কথা তুলে ধরা হচ্ছে। আজই না হয় আমি প্রাচীন, আভিজাত্যের গৌরবে সহায়রী শুদ্ধস্বরে হাহা করিয়া খানিকটা শুষ্কাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরুতেই
ঢালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, ঢালাই মানে একটা জায়গার নাম, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। মানে কোথায় চলে গেল, তার সেই মানে তার যখন বসন্ত হয়েছিল তাকে এক দুঃসম্পর্কের আত্মীয় বাড়িতে রেখে এসেছিল, মানে এদের দুঃসম্পর্কের। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তো আমি গিয়ে দেখি। কি দেখি বুঝতেই পারছো, দেখতে পাওনি না, এমনি চামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে ঢালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলে যাওয়াই যাক। বেলা গেল, চার কি ঠিক হলো? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না, মানে ওই ওই ইয়েসের কথা, মাছ ধরার কথা বলছে। এরপর কয়েক মাস কাটিয়া গিয়াছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষে এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখে নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গোয়ালা তৈরি করিতেছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন ফুয়াইতেছেন। বোঝো, সেই মেয়েটি আর নেই। রাধি বলিলেন, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ওমা, ওম ওমা, দেখ দেখ মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলেই কি আগুন পোহানো হয় না? এদিকে আয়, ঘোলা তৈরি হয়ে গেল। খোলা মানে সেই আগেরবার যেমন সবাইকে দিয়েছিল, মনে পড়ে? ঠিক সেই ঘোলা। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা ঘোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আছে পিঠের টোপরের মতন ফুলিয়া উঠিল। পুটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সাড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পেছনে সাড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থেলো থেলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকায়া রইয়াছে। পুটি ও রাধি খিড়কি দৌড় খুলতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পড়াইল। পুটি পিঠেখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মধ্যে ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। বোঝা গেল? পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিল, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চালা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটি কাঠঠোকরা পাখি ঠক ঠক শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িয়াছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্ক হইয়া হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। ঠিক আছে, হঠাৎ করে তো দিদির কথা মনে পড়ে গেল। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিচে হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশিরে লইয়া কচি কচি সবুজ ডাগাগুলো মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপষ্টু নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। অর্থাৎ সে আজ রান নেই, কিন্তু তার পুঁয়ের যে গাছটা, সেই গাছটাই তার জীবনের যে সাফল্য, সেই সাফল্যের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে। তার মানে এই গল্পটার মধ্যে আমরা কি পেলাম? খেন্তির জীবনটার কথা একবার ভাবতো, সমাজ ব্যবস্থার কথা একবার ভাবতো। মানে এই গল্পটা বলার কারণটা কি? এই গল্পটা বলার কারণটাই হলো এই, সমাজ ব্যবস্থাকে ঠিক করো। এটাই হলো মূল গল্প, এটাই হলো আমাদের পুঁই মাচা গল্প। ভালো লাগলে লাইক করো। অন্যান্য গল্পগুলো বুঝিয়ে দিয়েছি, যেহেতু একটু বড় টাইপের গল্প, যে জন্য আমি একটু দ্রুত গতিতে শেষের দিকে শেষ করলাম। যদি কোনো রকম কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে চেষ্টা করব পরবর্তী সময় আবার ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।